ব্রোঞ্জ যুগের শেষের পর লোহার ফলার সামনে ব্রোঞ্জ যেন মোমের মতো গলে যেতে লাগল। এটি ছিল একটি যুগের সমাপ্তি এবং আরেকটি নতুন যুগের সূচনার প্রতীকী চিত্র। খ্রিস্টপূর্ব 1200 থেকে 500 অব্দের এই সময়কাল মানব ইতিহাসের এক জটিল ও নাটকীয় অধ্যায়, যেখানে পুরনো সাম্রাজ্যের পতন ঘটে এবং নতুন শক্তি লৌহ প্রযুক্তির হাত ধরে নিজেদের উত্থান ঘটায়। এই পরিবর্তনের ঢেউ শুধু যুদ্ধক্ষেত্রে থেকে সীমাবদ্ধ ছিল না, বরং কৃষি, সমাজ ব্যবস্থা এবং মানুষের দৈনন্দিন জীবনকেও আমূল বদলে দিয়েছিল। চলুন আজকে আমরা শুনি লৌহের শক্তি এবং নতুন যুদ্ধ যুগের সূচনার ইতিহাস। খ্রিস্টপূর্ব 1250 অব্দের কাছাকাছি সময়ে ভূমধ্য সাগরীয় বিশ্ব ছিল এক সমৃদ্ধ ও জটিল বাণিজ্য নেটওয়ার্কে আবদ্ধ। মেসোপটেমিয়া, মিশর, হিটটাইট এবং মাইসিনিয়ান সভ্যতার মতো বৃহৎ শক্তিগুলো টিকেছিল ব্রোঞ্জের উপর, যা তামা ও টিনের মিশ্রণে তৈরি হতো। এ দুটি ধাতুর মধ্যে তামা তুলনামূলকভাবে সহজলভ্য হলেও টিন ছিল অত্যন্ত বিরল। সুদূর ব্রিটেন থেকে শুরু করে আফগানিস্তানের মতো দুর্গম অঞ্চল থেকে ব্যবসায়ীরা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মূল্যবান ধাতু সরবরাহ করত। এই বাণিজ্য পথগুলো ছিল যেন সভ্যতার ধমনী, যা শুধু পণ্যই নয়, জ্ঞান ও সংস্কৃতিকেও এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে বেড়াত। তৎকালীন মাইসিনিয়ান প্রাসাদগুলো উচ্চমানের বস্ত্র, সুগন্ধি এবং অন্যান্য বিলাসবহুল দ্রব্যের উৎপাদনকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করত, যা টিন ও তামার বিনিময়ে সরবরাহ করা হতো। এই কেন্দ্রীয় বাণিজ্য ব্যবস্থা সেই সময়ের রাজতন্ত্রগুলোকে শক্তিশালী করে। কিন্তু এই জাঁকজমকের পেছনে লুকিয়েছিল এক গভীর সংকট। এই জটিল ও কেন্দ্রীভূত বাণিজ্য নেটওয়ার্কটি ছিল অত্যন্ত ভঙ্গুর। একটি বিরল ধাতুর জন্য এত দূরত্বের অনিরাপদ পথের উপর নির্ভরশীলতা এই ব্যবস্থাকে দুর্বল করে তোলে। 1225 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হওয়া এক মহা দুর্যোগ এই দুর্বলতাকে প্রকাশ করে দেয়। ভূমধ্য সাগরীয় অঞ্চলে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী খরা নেমে আসে, যা শস্যক্ষেত্রকে মরুভূমিতে পরিণত করে। খাদ্যের তীব্র সংকটের কারণে এক রাজ্য থেকে আরেক রাজ্য পণ্য সরবরাহ বন্ধ হয়ে যায়। বাণিজ্য পথ ভেঙে পড়ায় সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাও ভেঙে পড়ে। এই অস্থিতিশীলতার অনিবার্য পরিণতি ছিল ব্যাপক অভিবাসন। এক রহস্যময় জনগোষ্ঠী, যাদেরকে সি পিপলস বা সমুদ্রের মানুষ বলা হতো, তাদের নিজস্ব আবাসভূমি থেকে বিতাড়িত হয়ে আগ্রাসন শুরু করে দেয়। তারা হয়তো নিছক আক্রমণকারী ছিল না, বরং জলবায়ু পরিবর্তনের শিকার এমন ক্ষুধার্ত ও গৃহহীন মানুষ ছিল, যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে সব কিছু ধ্বংস করতে শুরু করে। তারা মিশরের উপর বারবার আক্রমণ করে এবং হিটটাইট ও মাইসিনিয়ান সভ্যতার মতো শক্তিশালী সাম্রাজ্যকে গুড়িয়ে দেয়। ব্রোঞ্জ যুগের এই করুণ সমাপ্তি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সত্যকে সামনে নিয়ে আসে। সেটা হলো, পুরনো ব্যবস্থা যখন ভেঙে পড়ে, তখনই নতুন কোনো কিছু জন্ম নেয়ার সুযোগ পায়। হিটটাইট সাম্রাজ্য একসময় লৌহ প্রযুক্তির একচেটিয়া অধিকারী ছিল বলে মনে করা হতো। তাদের সামরিক সাফল্যের পেছনে এটি ছিল প্রধান কারণ। কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় এই ধারণা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাদের হাতে লোহার কিছু বস্তু পাওয়া গেলেও তার সংখ্যা মিশর বা মেসোপটেমিয়ার অন্যান্য স্থানের চেয়ে খুব বেশি ছিল না। বেশিরভাগ লোহার বস্তু উল্কাপিণ্ড থেকে পাওয়া যেত, যা নির্দেশ করে যে আকরিক থেকে লোহা নিষ্কাশনের প্রক্রিয়া তখনও ব্যাপকভাবে প্রচলিত হয়নি। তবুও হিটটাইটরা যে লোহার উৎপাদন প্রক্রিয়ার কিছুটা কৌশল জানত, তাতে কোনো সন্দেহ নেই। ব্রোঞ্জ যেখানে তামা ও টিনের মিশ্রণকে গলিয়ে ছাঁচ ঢালাই করার পরে গলানো হতো, সেখানে লোহা উৎপাদন ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি জটিল প্রক্রিয়া। লোহার আকরিক গলনাঙ্ক 1535 ডিগ্রি সেলসিয়াস, ব্রোঞ্জের ও কপার বা টিন যথাক্রমে 1083
এবং 232 ডিগ্রি সেলসিয়াস। সেটার চেয়ে অনেক বেশি হয় এটি তরল করে ছাঁচে ঢালাই করা সেই সময়ের জন্য খুবই কঠিন ছিল। তাই প্রাচীন ধাতুশিল্পীরা ব্লুমেরি নামক চুল্লি ব্যবহার করত। এই চুল্লিতে আকরিককে উচ্চ তাপমাত্রায় গরম করা হতো, যেখানে এটি না গলে বরং একটি নরম স্পঞ্জ সদৃশ পিণ্ডে পরিণত হতো, যাকে ব্লুম বলা হয়। এই ব্লুমকে এরপর বারবার পিটিয়ে পিটিয়ে ভেতরের বর্জ্য বা স্ল্যাগ দূর করে ব্যবহার উপযোগী করে তোলা হয়। এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ। হিট্টাইট সাম্রাজ্যের পতনের পর তাদের দক্ষ কারিগর এবং ধাতু বিশেষজ্ঞরা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তারা নিজেদের সাথে এই মূল্যবান জ্ঞান নিয়ে যায় এবং লোহার প্রযুক্তি আর কোনো গোপন রহস্য আর থাকে না। ব্রোঞ্জের জটিল ও ভঙ্গুর বাণিজ্য পথ ভেঙে যাওয়ার পর লোহা হয়ে ওঠে সহজলভ্য বিকল্প, কারণ লোহার আকরিক ব্রোঞ্জের উপাদানগুলো টিন এবং কপারের তুলনায় অনেক বেশি পরিমাণে পাওয়া যেতে থাকে। হিট্টাইট সাম্রাজ্যের পতন ছিল মানব ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। একটি সভ্যতার বিপর্যয় একটি গোপন প্রযুক্তিকে মুক্ত করে দেয়, যা পুরো বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায়। এটি একটি সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে একটি নতুন যুগের উত্থানের প্রতীকী চিত্র তৈরি করে। ব্রোঞ্জ যুগের পতনের শত শত বছর পর খ্রিস্টপূর্ব 900 অব্দের কাছাকাছি সময়ে মেসোপটেমিয়ার উত্তরে টাইগ্রিস নদীর তীরে একটি নতুন সামরিক শক্তির জন্ম হয়, অ্যাসিরীয় সাম্রাজ্য। তারা কেবল লৌহ প্রযুক্তি গ্রহণ করেনি, বরং সেটিকে ভর উৎপাদন এবং সুসংগঠিত সামরিক শক্তির মূল ভিত্তি হিসাবে গড়ে তোলে। এটি ছিল এক ধরনের সামরিক বিপ্লব। ব্রোঞ্জ যুগের উচ্চবিত্তের ব্যক্তিগত সম্পদ হিসাবে অস্ত্রের বদলে অ্যাসিরীয়রা একটি বিশাল ও পেশাদার সেনাবাহিনী গড়ে তোলে, যেখানে সাধারণ সৈন্যরা উন্নতমানের লোহার অস্ত্রশস্ত্র পেতে শুরু করে। এই প্রযুক্তিগত সুবিধা তাদের শত্রুদের উপরে এক অপ্রতিরোধ্য শ্রেষ্ঠত্ব এনে দেয়। অ্যাসিরীয় রাজা তৃতীয় টিগলাথ পিলেসার 745 থেকে 727 খ্রিস্টপূর্বাব্দ এবং আশুর বাণীপাল 669 থেকে 627 খ্রিস্টপূর্বাব্দ, এদের মতো রাজারা অ্যাসিরীয় সেনাবাহিনীকে প্রাচীন বিশ্বের সবচেয়ে দক্ষ এবং সুসংগঠিত সেনাবাহিনীতে পরিণত করেন। তাদের সেনাবাহিনীতে রথ, অশ্বারোহী এবং পদাতিক সৈন্যের সমন্বয় ছিল। লোহার তৈরি ঢাল, বর্ম এবং তরবারি ছিল তাদের প্রধান অস্ত্র, তবে তাদের আসল শক্তি ছিল রণকৌশল এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ। অ্যাসিরীয়রা মনস্তাত্ত্বিক যুদ্ধকে একটি শিল্পে পরিণত করে। তারা শত্রুকে ভয় দেখিয়ে আত্মসমর্পণ করাতে চাইত। বিদ্রোহী নগরীগুলোকে মাটির হাঁড়ির মতো ভেঙে গুড়িয়ে দেয়া হতো, আর বাসিন্দাদের দূরবর্তী অঞ্চলে জোরপূর্বক নির্বাসন দেয়া হতো। তাদের অবরোধের কৌশল ছিল ভয়ঙ্কর। তারা লোহার ফলাযুক্ত ভেড়া, সুড়ঙ্গ খুঁড়ে দেয়ালের ভাঙ্গা এবং চলমান কাঠের টাওয়ার ব্যবহার করত। লোহা কেবল তাদের অস্ত্রই ছিল না, বরং তাদের ভীতির সাম্রাজ্যের মূল ভিত্তি। এই কৌশলগত ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ফলে অ্যাসিরীয়রা মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী সাম্রাজ্যে পরিণত হয়। লোহার প্রাচুর্য একটি নতুন সামাজিক ও সামরিক কাঠামো তৈরি করে, যা সমাজের স্তর বিন্যাস আরও স্পষ্ট করে তোলে। এদিকে মেসোপটেমিয়ার যুদ্ধের ময়দান থেকে ভারতীয় উপমহাদেশের সবুজ গালিচায় লোহা স্থানান্তরিত হয়। এখানে লোহার আগমন সামরিক আগ্রাসনের চেয়ে বরং কৃষির বিপ্লবের কারণই হয়ে ওঠে বড়। ভারতে লোহার আগমনের সময়কাল নিয়ে একটি ঐতিহাসিক বিতর্ক রয়েছে। একসময় মনে করা হতো আর্যদের হাত ধরে এর ব্যবহার শুরু হয়, কিন্তু সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণা তামিলনাড়ুতে এর চেয়েও পুরনো 3345 খ্রিস্টপূর্বাব্দে লোহার নিদর্শন খুঁজে পায়, যা ইঙ্গিত দেয় যে ভারতে স্বাধীনভাবে এই প্রযুক্তি বিকশিত হয়ে থাকতে পারে। ভারতীয় উপমহাদেশে লৌহযুগের মূল গল্প হল গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলের ঘন বনভূমি পরিষ্কার করা। ব্রোঞ্জ বা পাথরের যন্ত্র দিয়ে যা অসম্ভব ছিল, তা লোহার কুঠার এবং কোদাল দিয়ে সহজ হয়ে যায়। লোহার লাঙ্গল মাটির গভীরে প্রবেশ করে
কৃষিকাজকে আরও সহজ ও ফলপ্রসূ করে তোলে, যা কৃষি উৎপাদন বহুগুণে বাড়িয়ে দেয়। এই কৃষি বিপ্লবের ফলে পশুপালন ভিত্তিক যাযাবর জীবন থেকে মানুষ স্থায়ী কৃষি ভিত্তিক জনপদে বসতি স্থাপন করে। মানুষের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং খাদ্য উদ্বৃত্তের কারণে বাণিজ্য সমাজের স্তরবিন্যাস বৃদ্ধি পায়, যা ধীরে ধীরে মহাজন পদ নামক বৃহৎ রাজ্যগুলোর উত্থানের ভিত্তি তৈরি করে। লোহের লাঙ্গল আর কুঠার এখানে যুদ্ধের চেয়ে বেশি জীবন গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে দাঁড়ায়। এটি দেখায় যে একটি প্রযুক্তি কিভাবে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। যেখানে অ্যাসিরীয়রা একে সাম্রাজ্য বিস্তারের সামরিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল, সেখানে ভারতে এই লোহাকে প্রাথমিক এবং সবচেয়ে গভীর প্রভাব বিস্তার করেছিল কৃষি এবং জনপদ গঠনে। যে লোহা অ্যাসিরীয়দের অপ্রতিরোধ্য করে তোলে, সে একই লোহা দ্বারা সজ্জিত একটি বিশাল জোট তাদের পতনেরও কারণ হয়ে দাঁড়ায়। খ্রিস্টপূর্ব 612 অব্দে মেদীয় ও ব্যাবিলনীয়দের বিশাল জোট অ্যাসিরীয় রাজধানী নিনেভেকে 3 মাস ধরে অবরোধ করে রাখে। যে অ্যাসিরীয়রা এতদিন অন্যদের উপর বর্বরতা চালিয়েছিল, এবার তাদের উপরে নেমে আসে ধ্বংসের করুণ পরিণতি। শহরের পতন হয়, রাজা সিনসার ইস্কুন নিহত হন। অ্যাসিরীয়দের বর্বরতা তাদের পতনের অন্যতম কারণ ছিল। তাদের নিষ্ঠুরতার শিকার হওয়া জাতিগুলোই একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করে। এই ঘটনা মানব ইতিহাসের এক চিরন্তন সত্যকে তুলে ধরে। ক্ষমতা এবং প্রযুক্তির উন্মত্ত ব্যবহার শেষ পর্যন্ত নিজেদেরই ধ্বংস ডেকে আনে। অ্যাসিরীয়দের পতন ছিল লৌহযুগের একটি রাজনৈতিক ও সামরিক পালাবদল। তারা প্রথম লৌহভিত্তিক সামরিক সাম্রাজ্য স্থাপন করলেও লৌহ প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে পড়লে তাদের একচেটিয়া আধিপত্য আর থাকেনি। যে লোহা এক সময় কেবল যুদ্ধের প্রতীক ছিল, তা পরবর্তীতে জীবন, সংস্কৃতি এবং সভ্যতার মূল ভিত্তি হয়ে ওঠে। লোহার সহজলভ্যতা সাধারণ কৃষকের হাতেও উন্নত যন্ত্র তুলে দেয়, যা সমাজের নিম্ন স্তর থেকে উৎপাদন এবং অর্থনৈতিক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এভাবেই পাথর থেকে ব্রোঞ্জ, ব্রোঞ্জ থেকে লোহা এবং একটি একটি করে যুগের শেষ হয়, নতুন আরেকটি অধ্যায়ের সূচনা হয়, যা মানব সভ্যতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমরা আগামী পর্বে শুনব সে এগিয়ে যাওয়ারই গল্প।